কথা কেমন করে বলতে হয়, যাকে বলা হয় বাচিক শিল্প, সব কথাই কিন্তু কথা হয়ে ওঠে না। যদি বলেন তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে যিনি, তার নাম পাগল। আমরা বলি প্রলাপ বকছে, আমরা কেউ বলি না উনি 24 ঘন্টা কথা বলছেন, আমরা বলি পাগল, মাথা খারাপ, ও প্রলাপ বকছে, কথা বলি না। কথা একটা শিল্প, কথা একটা নৈপুণ্য আছে। ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করলেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। ঠিক সেদিন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ মহাগুরু দ্রোণাচার্যকে বলছেন, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, গুরু দ্রোণাচার্যকে বিশ্বাস করেন যে অশ্বত্থামা কোনোদিন মারা যাবে না? এই যে গুরু দ্রোণ, আপনি কি বিশ্বাস করেন যে আপনি কোনোদিন মারা যাবেন না? সবচেয়ে বড় প্রশ্ন মারা গেলাম কি বেঁচে থাকলাম সেটা নয়, সবচেয়ে বড় প্রশ্ন হলো পিতা হিসেবে আপনি আপনার পুত্রকে কি সংস্কার দিয়ে গেলেন? দ্রোণাচার্য সেদিন একের পর এক ফর্দ দিয়েছিলেন, খেতে পেত না। রাজা করেছি, বৈভব দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, সাম্রাজ্য দিয়েছে অনেক। বাসুদেব শ্রীকৃষ্ণ শোনবার পরও বললেন আরো দিয়েছেন। কৌরবের ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় একটি গৃহবধূ, কুল নারীকে বিবস্ত্র করা, তাও সে নির্বিবাদে সহ্য করেছে, তাকে বেশ্যা বলে গালাগাল দিয়েছে। আর আপনি পুত্র স্নেহে অন্ধ হয়ে চুপ করেছিলেন। পিতা হিসেবে আপনি এটাও দিয়েছেন। যেদিন আপনি রাজসভা ত্যাগ করতে যাচ্ছেন, আপনার পুত্র সেখানে থেকে যাওয়ার জন্য অন্ধ পুত্র স্নেহে আপনি অধর্মকে স্বীকার করে সঞ্চারিত করেছেন পুত্রের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা এইখানেই। আজকে গাছের আগায় জল দিয়ে ধর্ম কি, সৌহার্দ্য কি, সখ্যতা কি, গাছের আগায় জল দিলে সেটা মিটবে না। যে কথা পাবনা হিমায়তপুরে দীর্ঘদিন তার আবির্ভাব ভূমিতে তিনি 58টি বছর উচ্চারণ করতে করতে এসছেন, সেই প্রথম সিঁড়িটি তিনি বলেছেন, আমার আগমনের মাটি প্রস্তুত করা যায় কি করে, আমার অবতরণের ভূমি কি করে প্রস্তুত করা যায়। আমি দীর্ঘ চর্চা করব না, সারাদিন আপনারা বসে শুনছেন। আমি সংক্ষেপে একটি নাম উচ্চারণ করব, তার নাম নারীর পথে বইটা। সেই নারীর পথে বইটার মধ্যে দেখবেন বিশ্বের ডক্টর হ্যাভলক এলিস, রাসেল, উইলিয়াম, লিওনার্দো, একটার পর একটা বিশ্বের বরেণ্য জন মেন্টাল জীববিজ্ঞানের প্রথম জনক, প্রথম থেকে এ পর্যন্ত তারা যে কথা বলেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেইখান থেকে শুরু করেছেন। নারী কি, পুরুষ কি, বিবাহ কি, বিবাহের তাৎপর্য কি, সন্তান কি, সন্তানের আগমনের প্রয়োজন কি, একটি সন্তানের অবতরণের সঙ্গে জীবন, জগৎ, আবহাওয়া, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য এবং সুরক্ষার সম্পর্ক কি। বইগুলোর নাম উচ্চারণ করছি বিধান বিনায়ক, বইগুলোর নাম উচ্চারণ করছি সমাজ সন্দীপনা, বইগুলোর নাম উচ্চারণ করছি শাশ্বতী, সম্বিতি এবং আচারচর্যা। এর সঙ্গে একটা জীবনের সঙ্গে আমি যা যা উচ্চারণ করলাম তার রিলেশনশিপ কি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একের পর এক বর্ণনা করে গেছেন। আজকে চারপাশে যেসব ঘটনা ঘটছে, এগুলো যখন দেখি, কি আমার দেশে কি বিদেশে, কি আমার অঞ্চলে কি অন্য কোনো ক্ষেত্রে, তখন বারবার মনে হয় আজকে সন্দীপনী যে মহাযজ্ঞ উদযাপন করছে এর একটা প্রাসঙ্গিক তাৎপর্য আছে। শুধু হারমোনিয়াম, খোল, করতাল, গান আর বক্তৃতা দিলেই হবে না। শুধু এই দুটো কথা বলে চলে গেলাম, তারপরে ঘুমালাম, তারপর দিন আবার নিত্য নৈমিত্তিক জীবনে ফিরে গেলাম, এভাবে হবে না। ইটস এ ডেইলি প্রোগ্রাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1924 সালের 24শে মে উচ্চারণ করছেন, বুঝলেন দাসদা? ইটস এ প্রোগ্রাম, ডেইলি নকিং, ডেইলি রুটিন প্রোগ্রাম, ডেইলি নকিং, ডেইলি হ্যামারিং। প্রত্যেক দিন একে আমার চেতনায় আঘাত করে করে জাগ্রত রাখতে হবে। কিভাবে করবো, কেমন করে করবো, কি পদ্ধতিতে করবো, আমার কাছে তো কম্পাস নেই। প্রথম কথাই হচ্ছে, আমার জীবনে আমার যদি এরকম একটি কম্পাস থেকে থাকে, যে কম্পাস থেকে অবলম্বন এবং আশ্রয় করে আমি চারপাক ঘুরে যাব, তাহলে পরে আমার ব্যক্তি জীবন পরিবর্তন হতে বাধ্য। রাস্তা দিয়ে যদি হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, শুয়োর যায়,
আমরা যে কোনো শিশু থেকে বুড়ো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবো এটা হাঁস, এটা মুরগি, এটা ভেড়া, এটা ছাগল, এটা শুয়োর, এটা কুকুর। ঠিক অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত মানুষ যাই, অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত সন্তান থাকি, এট এ গ্যালেন্স, এট এ মোমেন্ট আমাকে আইডেন্টিফাই করতে পারবে, ইয়েস হি ইজ দ্য সৎসঙ্গী, হি ইজ দ্য সন অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একে আইডেন্টিফাই করার মতন ব্যবহার, চরিত্র, আচরণ, ভাষা, পোশাক, পরন, পরিচ্ছদ সমস্ত কিছু যদি আমার প্রত্যেক দিনের রুটিন প্রোগ্রামের মধ্যে না থাকে, তাহলে এই সবগুলো অর্থহীন হয়ে যাবে, লঙ্গরখানা, ধর্মশালার মতন হয়ে যাবে। আজকে সন্দীপনীর তাৎপর্যই হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি বিনির্মাণ কেমন করে সম্ভবপর। উই দ্য ডিসাইপলস অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে বক্তৃতার যুগ প্রায় অলমোস্ট আমার বিবেচনায় শেষ। এখন যে সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চরিত্র দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবহার দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আচরণ দিয়ে জবাব দিতে হবে, আমার জীবন যাপনের মধ্য দিয়ে আমার পরিবেশের মধ্যে জানান দিতে হবে। আমি আপনার বাড়িতে গেছি, আপনি ফ্রিজ খুললে ডিপ ফ্রিজ থেকে একটা বরফের টুকরো আমার হাতের উপরে দিলে আমি কি বলবো এটা গরম? বলবো? কেউ বলবো? আমরা বলবো বাবা কি ঠান্ডা, আরে বরফ। আমার হাতে যদি একটু কর্পূরে আগুন লাগিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে ফেলে দেবো, কি গরম? আমরা ত্বক দিয়ে অনুভব করতে পারি, আমার চোখ দিয়ে, অনুভূতি দিয়ে, উপলব্ধি দিয়ে অনুভব করতে পারি এটা বরফ এবং এটা আগুন। সেম ম্যানোলজিতে অ্যাভারেজের মধ্যে আমাকেও মানুষ অনুভব করতে পারবে। আমাদের সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সন্তান, সাইমেন্টেনিয়াসলি আমাকেও মানুষ যদি অনুভব করতে না পারে, তাহলে বুঝতে হবে দীক্ষা আমাকে এখনো দক্ষ করে তোলেনি। ঠাকুর আক্ষেপ করে বলছেন নগর আছে, নাগরিক নেই, জীবন আছে তার জেল্লা নেই, দীক্ষা আছে তার দক্ষতা নেই। সন্দীপনী বারবার প্রত্যেক বছরে যে বার্ষিক উৎসব উদযাপন করে এবং সারা বছর ধরে যে প্রস্তুতি গ্রহণ করে, তার তাৎপর্য হচ্ছে এই প্রশিক্ষণ, এই অনুশীলন, এই অনুচর্যা আমার জীবনে আমি যেন আশ্রয় করে অ্যাজ লাইক এস কম্পাস, তাহলে ঘুরতে পারবো, তাহলে বুঝতে পারবো। আমাদের দীক্ষিত, আমাদের ঠাকুরের দীক্ষিত একজন মা, তিনি সৎসঙ্গে এসছেন এরকমই উৎসবে, এরকমই দাঁড়িয়ে কথা বলছি, দেখা হয়েছে, হঠাৎ তাকে দেখে আমি বললাম আরে আপনার ছেলের বিয়ে হলো না 7-8 দিন আগে? উনি বলেন হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোন উত্তর না দিয়ে আমি বললাম বৌমা কেমন হয়েছে, বুকটা খালি ঠোঁটটা এরকম করে ঘুরিয়ে দিল। ঠিক 15-20 দিন বাদে একই জায়গায় বৌমার সঙ্গে সৎসঙ্গে দেখা, শাশুড়ি আসেনি, আর নতুন বাড়িতে এসছে বাবার বাড়ি থেকে, শ্বশুর বাড়ি কেমন লাগছে? একটা কথা আছে না হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে আসার কথা আমাকে সুবল অনেকবার বলেছে, আমি অনুরোধ করেছিলাম। আমাদের প্রণম্য ব্যক্তিত্ব শ্রীচন্দ্র মুখোপাধ্যায়, উনি তখন যান, উনি আমাকে একদিন ডেকেছিলেন ওনার কর্মস্থলে, বিশেষ কাজে আমি গিয়েছিলাম। আমি এবং শ্রীচন্দ্রদা গল্প করছি, আমি নাম বলবো না, তার বাংলা সিনেমার খুব নাম করা অভিনেত্রী, অত্যন্ত নামী অভিনেত্রী। তিনি একটি বিয়ের কার্ড শ্রীচন্দ্রদাকে দিয়েছিলেন এবং শ্রীচন্দ্রদা নস্যি নাকে দিচ্ছেন, সেই সময় তিনি বলেন দাদা আপনাকে এতবার করে বললাম আমার বিয়েতে যাওয়ার জন্য, আপনি গেলেন না। শ্রীচন্দ্রদা নস্যিটা দিয়ে বলে পরেরটায় যাব। আমি বললাম পরেরটায় যাবেন মানে? যখন উনি চলে গেলেন বলে এটা 3 নম্বর, নিশ্চয়ই পরে আরেকটা হবে তখন যাবো। আমি পরেরটায় যাবো। যদি বিয়ে এরকম হতে থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, তার লীলা মাধুর্য। আমাদের দেওঘরে ছিল ফুলমালা বলে একটি সাঁওতালি মেয়ে, ঠাকুর বসে আছেন গাছ নিচে, গাছের তলে একটা চৌকির উপরে, আর ফুলমালা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কি সুন্দর তার চেহারা, কুকুরও তার দিকে তাকায়, মানুষ তো বাদ দিন। সেই ফুলমালা হেঁটে যাচ্ছে, ঠাকুর কেন ফুলমালা তুই শালা হেঁটে হেঁটে যাচ্ছিস, আমি এখানে বসে রয়েছি, একবার আমার সাথে এখানে আসলি না? শালা টানানে বিভোর। ফুলমালা এসে মোরামের ওপরে ঢিপ করে বসলো। ওদিক যাচ্ছিস কেন, তোর বাড়ি না এদিক? ফুলমালা বলছে আমার বাড়ি এখন ওদিকে। ওদিকে বাড়ি? বলছে হ্যাঁ। ঠাকুর ঝুঁকে গিয়ে বলেন তুই কি শালা আবার বর পাল্টাছিস? ফুলমালা তখন বলছে হ্যাঁ ঠাকুর। বলছে কেন, আগের বার কি হলো? বলে বহুত মারেছে। এই বর বলে এবার মারে না কিন্তু বকে। ঠাকুর বলছেন যে ওই টাকায় দেখতো আমাদের আশ্রমের অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য কুকুর, একটা সাদা এবং কালো ছোপ ছোপ, কিছু কিছু কুকুর হলুদ এবং সাদা ছোপ ছোপ, কিছু কিছু কুকুর অসংখ্য ছোপ ছোপালা কুকুর। ঠাকুর ফুলমালাকে বলছেন দেখতে পাচ্ছিস কুত্তাগুলো? বলে হ্যাঁ। আর তো আশ্রমের কুকুর? বলে আমি তো কুকুরের কথা করছি না, কুকুরের গা দেখেছিস কত রকমের ছোপ, এইসব ছোপ
কুত্তাগুলোর গায়ে হলো কাকুর পারিস? একটা অশিক্ষিতা একটি সাঁওতাল রমণী ফুলমালা অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে বলতে, আমি বলতে পারবো না ঠাকুর, ঠাকুর বলছেন এই মেয়ে কুকুরটার সাথে অসংখ্য পুরুষ কুকুরের সংমিশ্রণ হয়েছে, সবার ছাপ মাথার মধ্যে একটু 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 করে রয়ে গেছে, বাচ্চাগুলোর গায়ে সারা ছাপ পড়েছে। মাতৃমঙ্গল বলে ঠাকুরের পৌত্র একটি সংকলন করেছেন, তার দিকে পড়ে দেখবেন ভালো করে, ভালো করে সে বইটি পড়ে দেখবেন যে অসংখ্য ছাপ যখন একটি নারীর মস্তিষ্কের মধ্যে থাকে, অসংখ্য ছাপ যখন থাকে, তখন তার প্রত্যেকটি গ্ল্যান্ড এবং থ্যালামাস থেকে প্রপার যা যা সেক্রেশন হওয়ার কথা সেক্রেশন হয় না, কোথাও কোথাও ক্লটিং হয়ে যায়, আর যার ফলে রুগ্ন, অসুস্থ, দুর্বল, ক্ষীণ আয়ু রোগগ্রস্ত সন্তানের জন্ম দেয়। আমি যদি আগাতে জল ঢেলে দিই তারপরে হবে না। পৃথিবীর নাম করা বিখ্যাত গাইনোকোলজিস্ট, পৃথিবীর বিখ্যাত নাম করা গাইনোকোলজিস্ট, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে একটা নারী শরীরের গাইনি প্রবলেম কি আমি টোটাল বর্ণনা করতে পারি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাতৃত্বের স্বাদ বা অনুভূতি কেমন, এটা আমি ইহজীবনে বলতে পারবো না, এটা মাই বলতে পারে। সুতরাং আমরা জানি অনেক কিছু, এই জানা আমার জীবনকে চালাতে পারবে না। আমি বুঝি অনেক কিছু, এই বোঝা আমার জীবনকে চালাতে পারবে না। ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের শিল্পনীতি এখন ক্রমশ অগ্রগমনের পথে, আর আপনি পাবনা টু হেমায়তপুর টু দেওঘর একই কথা বারবার উচ্চারণ করছেন, যজন যাজন নিষ্ঠভৃতি সস্তায়নী সদাচার, এই নীতির কথা বলছেন। ইন্ডাস্ট্রি এখন প্রগ্রেসিভ মুড, ইন্ডাস্ট্রি কথা কিছু বলছেন না কেন আপনি? ঠাকুর অনুকূল চন্দ্র মুহূর্তের মধ্যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বলেন, এই দেবী দেখতো ইন্ডাস্ট্রি মুড কি? শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি ডিকশনারি খুলে দেখালেন, ইন্ডাস্ট্রি কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড স্ট্রুয়ার। স্ট্রুয়ার মানে কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি তো ঠিকই কথা বলছি, একটা মানুষ যদি ভেতর থেকে বিনির্মিত না হয়ে ওঠে, না করতে পারবে কৃষি, না করতে পারবে শিল্প, না করতে পারবে স্বাস্থ্য এবং শিক্ষা এবং সুরক্ষা। তা সুতরাং প্রথম এই একদম ভ্রূণ থেকে একটা মানুষ বিল্ড আপ ফ্রম উইদিন কেমন করে হয়? আমার হাতে একটা দেশলাই যদি দেন, কাঠির ডগাতে ছোট্ট একটু বারুদ, আমি রান্না করেও খাওয়ার ব্যবস্থা করতে পারি, আমি বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারি। অ্যাপ্লিকেশন কি হবে তার যদি প্রপার গাইডেন্স আমার কাছে না থাকে, ঠাকুর অনুকূল চন্দ্র হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি করতে, সৎসঙ্গ শিল্প নীতি আছে, সৎসঙ্গের শিল্প নীতি আছে, সৎসঙ্গের কৃষিভিত্তিক শিল্পের কথা আছে। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি সেখানে করা উচিত, এখান থেকে বিভিন্ন ধরনের ফল এবং তার থেকে কুটির শিল্প, এবং যেখানে ছোট ছোট কুটির শিল্পের মধ্য দিয়ে এক জায়গায় অ্যাসেম্বল হবে সেখানে হেভি ইন্ডাস্ট্রি। তার ফলে কি হবে? চাকরি কমে যাবে, মানুষ স্বাতন্ত্র স্বাবলম্বী সক্ষম হয়ে ওঠার পথ খুঁজে পাবে। চাকর বৃত্তি, দাস বৃত্তি ক্রমশ কমে যাবে, আস্তে আস্তে চাকরির জন্য হাহাকার, বেকারি ক্রমশ কমে যাবে। সৎসঙ্গে অর্থনীতি আছে, এখন মানি স্ট্যান্ডার্ড ইকোনমি, আর ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন ম্যান স্ট্যান্ডার্ড ইকোনমি তৈরি করতে হবে। লম্বা পথ, লম্বা ফর্দমালা, সৎসঙ্গের কৃষি নীতি, সৎসঙ্গের শিল্পনীতি, সৎসঙ্গের স্বাস্থ্য নীতি, শিক্ষা নীতি, ছেলে এবং মেয়েদের একই রকমের সিলেবাস ঠাকুর পছন্দ করেননি। একটা মজার কথা বলি, বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা আপনারা সবাই চেনেন মৃণাল সেন, তার বউ গীতা সেন, তারা গেছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি হিসেবে, এবং মৃণাল সেন আজীবন উমেন্স লিগের পক্ষে কথা বলে এসছে, আজীবন নারী স্বাধীনতার সপক্ষে আন্দোলন করে এসছেন। যারা ফিল্ম ক্রিটিক ওরা গীতা সেনকে জিজ্ঞেস করছেন, ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যার পাশে বসে আছেন উনি আজীবন উমেন্স লিগের কথা বলেছেন, বিং এ ওয়াইফ আপনি কতটা উমেন্স লিগ এনজয় করেন? খুব ক্লিয়ার কোশ্চেন ফিল্ম ক্রিটিক প্রশ্ন করছেন, আর চুট খাচ্ছেন মিস্টার সেন, তার বাঁদিকে বসে মিস্টার সেন বলছেন মিস্টার সেনকে, সত্যি কথা বলবো? তখন বলছে হ্যাঁ তোমার যেমন হয় বলো। তখন বলছেন আমরা একটা ছবি শুট করছি, তখন একদিন প্রতিদিন বলে, এই প্রত্যেক দিনই আমরা একই টাইমে বাড়ি থেকে দুজনে বেরোই, একই স্লটে একই রকম কাজ করি এবং একই টাইমে বাড়িতে ফিরি।
একটা সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে ফেরার পর মিস্টার সেন এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে বলল, গীতা খুব টায়ার্ড, এক কাপ কফি দাও। আচ্ছা বলুন, আমিও যদি ওর পাশে শুয়ে বলতাম, বিড়াল খুব টায়ার্ড, এক কাপ চা দাও, তাহলে কি হতো বলুন? আমি কি এটা বলতে পারতাম না? সবাই বলল হ্যাঁ পারতেন। মিসেস সেন বলছেন পারতাম, পারিনি। আপনি নারীর নীতি বইটা খুলে দেখুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন আটখানা ক্যাপাবিলিটির কথা, আটখানা ফ্যাকাল্টির কথা ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করছেন। কোনো মেয়ে মানুষ এটা করতে পারবে না, এটা করা সম্ভব নয়। কেন? দিস ইজ দ্য নেচার। এটা অ্যান্টি নেচার হয়ে যাবে যদি বলে। নেচারের বিরুদ্ধে আমরা কেউ যেতে পারি না। যেমন একটা ছোট্ট হাঁসের বাচ্চাকে যদি জলে ফেলে দেন, সে অনায়াসে সাঁতরে চলে যাবে। গরুর বাচ্চা সাঁতরে চলে যাবে, মানুষের বাচ্চা ফট করে ডুবে যাবে। এটা নেচার। ইতর নিকৃষ্ট মানুষ গাইডেড বাই দেয়ার নেচার, আর মানুষ গাইডেড বাই দেয়ার প্যাশন অ্যান্ড কমপ্লেক্স। These are the basic difference. সুতরাং প্যাশন এবং কমপ্লেক্সকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, আর নেচারকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় ওটা নিজেকে হাইজ্যাক করে ফেলে। তাই ঠাকুর একটা ছোট্ট বাণী দিয়ে বলেছিলেন, জলের ওপরে সেই ভাসতে পারে যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে, জলের ওপরে সেই সাঁতার কাটতে পারে যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে, আর যে জলকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ডুবে যেতে বাধ্য। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে, আর সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ঠাকুর অনুকূল চন্দ্র যে নীতি এবং আদর্শ, আমি কতগুলো বইয়ের নাম বললাম, বিস্তারিত সময়ের অভাব এবং আপনাদেরও ধৈর্যের অভাব, দুটো মিলিয়েই সংক্ষিপ্তভাবে চুম্বকের বিষয়কে উপস্থাপনা করছি। এই যে সমস্যার কথা, এটা লম্বা ফেরিস্তি। এখন উপসংহার পর্ব, এবার একদম সলিউশন উপসংহার পর্ব। আমরা এর থেকে কাম আউট করবো কি করে, বেরিয়ে আসবো কি করে? আমার তো এই অবস্থা, আমি তো এসব করে ফেলেছি। এখন আমার পথ কি? আমি তো এগুলো বুঝিনি, জানিনি, শুনিনি। এখন আমার উপায় কি? আমি কি এভাবেই আমার জীবনটা কাটাবো? অবশ্যই নয়। উপায় আমার মধ্যে আছে। যেমন আমার সিদ্ধান্ত কি হবে এটা আমাকে গ্রহণ করতে হয়, উপায় আমার মধ্যে আছে। আমি বলে যাচ্ছি কয়েকটি কথা, আপনারা শুনুন। ইচ্ছা হয় করবেন, না হয় না করবেন। আপনারা বিবেচনা করবেন, প্রয়োগ করবেন এবং পরীক্ষার ভেতর থেকে ভালো হলে গ্রহণ করবেন। প্রত্যেক দিন একটা রুটিন প্রোগ্রাম। আজকে রাত্রিবেলায় বসে একটা রুটিন প্রোগ্রাম করতে হবে। আগামীকাল সকাল থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার কি কি কাজ আছে। ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে 15 পার্ট প্রবোধচন্দ্র মিত্রকে বলছেন, একটা ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ করতে গেলে একটু বিল্ড আপ ফ্রম উইদিন। কিভাবে আগে নিজেকে ভেতরে শৃঙ্খলিত করতে হয়, বিশৃঙ্খলাকে অপসারণ করতে হয় নিজের ভেতরে। তা না হলে পরে ভাবার সঙ্গে করা এবং বলার মধ্যে গ্যাপ তৈরি হয়ে যায়, ফাঁক তৈরি হয়ে যায়। ভাবা, বলা এবং করার মধ্যে যত দূরত্ব সৃষ্টি হবে একটি ব্যক্তি জীবনে, ততই সমস্ত জীবনে তার প্রভাব পড়তে বাধ্য। তিনি বলছেন আজকে রাত্রিবেলায় লিখে রাখতে হবে 1 নম্বর ক্রমিক সংখ্যা, 2 নম্বর কি কি কাজ করতে হবে, 3 নম্বর কখন করতে হবে, কখন শুরু করব, কখন শেষ করব, 4 নম্বর কখন শুরু করলাম, কখন শেষ করলাম, 5 নম্বর রিমার্কস, মন্তব্য। আমি 5টায় উঠবো ঠিক করলাম, 6টা 10-এ উঠলাম। তাহলে এই যে 1 ঘন্টা 10 মিনিট আমি উঠতে পারলাম না কেন? আমাকে খনন করতে হবে আমার ভুবনকে, আমাকে কর্ষণ করতে হবে আমার জীবনকে। এই করতে করতে 1 ঘন্টা 10 মিনিট কেন উঠতে পারলাম না, কি কজ অ্যান্ড রিজন, তাকে আইডেন্টিফাই করা। শাস্ত্রায়নী যে তিনি দিয়েছেন তার মধ্যে তিনি বারবার একই কথা বলছেন, প্রত্যেকটি বৃত্তি এবং প্রবৃত্তিকে দমন বা নিরোধ না করে ইষ্টানুকূল নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা। কি অদ্ভুত! তাকে আমরা বলি হিরণ্যগর্ভ, হিরণ্য ব্যক্তিত্ব। তাকে আমরা একটু শব্দ পরিবর্তন করে বলি অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। আর এই কোথাও এতটুকু ছেদ নেই। এখানে দেখুন সবাই আলো, প্রত্যেকের মুখ দেখতে পাচ্ছি। আমাকে যদি জিজ্ঞেস করেন এখানে কি অন্ধকার নেই, আলো তো সব দেখতে পাচ্ছি, আমি বলবো না অন্ধকার নেই, এখানটা আলো, বাইরে অন্ধকার আছে। কিন্তু কোনো আলোক বিজ্ঞানীকে যদি জিজ্ঞাসা করেন এখানে অন্ধকার নেই, তিনি বলেন প্রচুর অন্ধকার আছে। তিনি আমাদের চোখের সামনে একটা মেশিন দেবেন, সেই মেশিনটার নাম হচ্ছে স্পেকট্রোমিটার। একটা স্পেকট্রোমিটার দিয়ে যখন আমরা দেখব প্রত্যেকটি রশ্মির বিহাইন্ডে
একটা করে ডার্ক শেড কাজ করছে, অনেক অন্ধকার আছে, আমরা এই চোখে দেখতে পাই না। সুতরাং আমার ভাবার সাথে, বলার সাথে, করার সাথে ডেইলি রুটিন লাইফে আমারও প্রচুর গ্যাপ এবং ফাঁক তৈরি হয়ে আছে, ফাঁকি তৈরি হয়ে আছে, যেগুলো সমষ্টিগতভাবে যখন আমার সামনে দিয়ে কোনো ঘটনা সংগঠিত করে দেয় তখন আমি কপাল চাপড়াই। পাড়ার লোক চাপড়াবে না, আমাকে চাপড়াতে হবে। জীবন আমার, সংসার আমার, সন্তান সন্ততি প্রজন্ম আমার, প্রোগ্রাম এবং ডিসিশন আমাকে গ্রহণ করতে হবে। সন্দীপনী বার্ষিক উৎসবে এই কম্পাসটিকে আশ্রয় এবং অবলম্বন করতে বলছে। সন্দীপনী তার এই বার্ষিক উৎসবে এই বার্তাটি প্রেরণ করতে চাইছে। ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের ছোট্ট একটা শব্দ গোটা বিশ্বের অস্তিত্বের পক্ষে, বি কনসেন্ট্রিক, আর কিচ্ছু বলেননি। এর মধ্যে গোটা সৎসঙ্গের বার্তা আছে, এই শব্দের মধ্যে সমস্ত সৎসঙ্গের উত্তর আছে, এই ছোট্ট ওয়ার্ডের মধ্যে সমস্ত সৎসঙ্গের ইঙ্গিত এবং বার্তা ঘোষণা করা আছে সাইমালটেনিয়াসলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন বিদেশি সাংবাদিক, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একটা ওয়ার্ডের মধ্যে আপনি বলুন আপনার জীবনের সবচেয়ে বড় গুণ কি এবং আপনার জীবনের সবচেয়ে বড় দোষ কি। ইতিহাস বলে, তথ্য আমাদেরকে এই কথা বলে, তিনি 40 থেকে 45 মিনিট সময় নিয়েছিলেন এবং ধীরে ধীরে কেটে কেটে উচ্চারণ করে বলেছিলেন ইনকনসিস্টেন্সি, যার বাংলা করলে দাঁড়ায় অসঙ্গতি। ইনকনসিস্টেন্সি। ঠিক সাইমultaneously ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার এই এত বই, আপনার এই দীর্ঘ কর্ম আন্দোলন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সৎসঙ্গ কি বলতে চায়, ঠাকুর অনুকূলচন্দ্র টুইঙ্কেল অফ অ্যান আই আনসার দিয়ে বললেন বি কনসেন্ট্রিক, বি কনসেন্ট্রিক। এক লহমায় বললেন বি কনসেন্ট্রিক। এটা আমি গোল বৃত্ত আঁকা যেমন আমার পক্ষে অসম্ভব উইদাউট দ্য হেল্প অফ কম্পাস, কনসেন্ট্রিক হও আমার পক্ষে সম্ভব কি অসম্ভব। আমাদের জীবন তার উত্তরমালায় গিয়ে দেখা করবে আমাদের সাথে। আমাদের এই সন্দীপনীর এই মহোৎসবের এইটুকুই বার্তা, আমি কি করে কনসেন্ট্রিক হব, কে আমার কম্পাস হবে। আমি প্রথমে একটি কথা বললাম, একটা টিপস, আগের দিন রাত্রিবেলা লিখে রাখুন কি করতে হবে, পর 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 প্রত্যেকটা কাজ করুন। কাছে একটা নোট বই, একটা কলম রাখুন, যেটা মনে পড়লো সঙ্গে সঙ্গে নোট করে রাখুন। ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গের মধ্যে বারে বারে এই কথাগুলো বলে গেছেন। কাছে একটা নোট করে রাখুন, সঙ্গে সঙ্গে সময় মতো সেখানে হয় ওভার টেলিফোন, মোবাইল অথবা কমিউনিকেশন করে সেই কাজগুলোকে পরপর ঠিক করে ফেলুন, সঙ্গে সঙ্গে কাজ করে। তাহলে দেখবেন ভুল ক্রমশ কমে আসছে, কাজ ক্রমশ ত্বরান্বিত এবং ক্ষিপ্র হচ্ছে, এবং যারা আমার সঙ্গে মিশছেন তারা অ্যালার্ট হয়ে উঠছেন যে এই মানুষটা কথা কাজে চলায় ফেরায় সময় একদম সঠিক মাত্রা ধরে চলে। এই করতে করতে আমি আমার অজ্ঞাত সারে আমার পরিবারের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে উঠবো। একটা মজার কথা বলি, প্রসঙ্গক্রমে প্রায় শেষ পর্যায়ে চলে এসছি। আমি ঠিক জায়গাটা মনে করতে পারছি না। আমি যখন বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে কর্তাল গিন্নি কথা বলতে, ট্রেমেন্ডাস কর্তাল বাজছে, জোর কীর্তন হচ্ছে ভেতরে, সেটা আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি। দরজার বাইরে ট্রেমেন্ডাস কীর্তন হচ্ছে। আমি যখন বেলটা যখন পুশ করলাম, বাজলো, খুব সুন্দর মিষ্টি ওম ভূভুবস্যা, খুব সুন্দর মিষ্টি আওয়াজে যখন বাজলো, কীর্তন তো হচ্ছে তার বিপরীত সুরে, আর যখন এই আওয়াজটা বাজলো তখন ভেতর থেকে উত্তরটা ভেসে আসলো, কে? আমি তখন বললাম আমার নাম প্রলয় মজুমদার। গলার স্বর সা থেকে একদম সাথে, ও দাদা আসুন, জয় গুরু খুলেছি, এই শুনছো প্রলয় এসছেন। আমি হাঁ করে, আগে স্বর আমার কানে আছে, ওস্তাদ বিসমিল্লাহ খান দিয়ে শুরু করেছিলাম, আগের স্বর আমার কানে আছে, ওটা জাপানেও যেমন, আমেরিকাও তেমন, জার্মানও তেমন, পশ্চিমবঙ্গও তেমন, ভারতবর্ষও তেমন, আর ঠিক সেই সুরটা আমার কানে আছে। আজ এই মিষ্টি হেসে বললো, চা খাবেন না কফি খাবেন? আমি বললাম যে একটা হলেই হয়, চাফি খাবেন? সেটা আবার কি, বাপের জীবনে শুনিনি। বলে চায়ের চা আর কফির লাস্টের রকম একটা বাদ দিয়ে দিয়েছি, ফিটা নিয়েছি, সুতরাং চা আর ফি। চাফি খাবেন? আমি বাপের জীবনে খাইনি, খাওয়ালে খাই একবার। ওই চাফি খেলাম, খাওয়ার পর আয়নাটা রয়েছে মাঝখানে, কর্তা করে দাঁড়িয়ে কাঁপছে এবং মিষ্টি মিষ্টি হাসি নিয়ে এসছে শরীরে। আর গিন্নি এখান থেকে চাফি দেওয়ার পর ডান দিকে চোখ দিয়ে কর্তাকে বলতে, মালটা বেরোক হচ্ছে তোমার, মালটা বেরোক তোমার হচ্ছে। সুতরাং আমি তো বেরিয়ে চলে আসলাম, কি হলো তারপরে খবরটা পাইনি আমি, পেলে পরে আপনাকে জানাবো। এইরকম যদি মাটি হয়, এখন সিসমোগ্রাফ বেরিয়েছে,
এখন রিক্টার বেরিয়েছে। আমার এইরকম উত্তপ্ত রাগান্বিত মাটির মধ্যে যদি বীজ বপন করা হয়, ওই রকমই বীজ ফল দেবে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা বলছি। তিনি বলছেন গাছ দেখে, আমরা চিরকাল এটা বলে এসছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয়তে, সবাই বলে এসছে, উনি তা বলেননি। উনি অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন গাছ দেখে, ফল দেখে সবসময় গাছকে বিচার করতে যেও না। একদম বিপরীত কথা বলছেন। বইটার নাম বলছে শাশ্বতী। ফল দেখে গাছকে বিচার করতে যেও না। উদাহরণ হিসেবে বলছেন যেমন বটফল। বটফল দেখে বট গাছকে যে বিচার করতে যাবে, তার মতো মূর্খ আর অজ্ঞ কে থাকবে? সুতরাং আমাদের দিকে অনুকূল চন্দ্রকে বিচার করলে একই রকম ফল হবে। আমি তার নীতি এবং আদর্শ বলছি। নীতি কারো বাপের সম্পত্তি নয়। শুনে রাখুন, উনি বলছেন শিকড়ি ঝেড়ে ধোয় না হাত, শিকড়ি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। এটা কি আমাদের সাধারণ পরিবারে মা বাবা হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের সন্তানদের আমরা শেখাই, সবসময় শেখাই? এই যে অঙ্কুরহাটিতে আমি আসলাম, বেশ কয়েক মাস আগে এই অঙ্কুরহাটি ক্রস করছে। অঙ্কুরহাটিতে ভয়ঙ্কর জ্যাম হয়। ওই জ্যামে বড় বড় সব 18 চাকা 20 চাকার লরি দাঁড়িয়ে দুদিকে, আর গা দিয়ে লোহার আংটা বাড়ানো আছে, যেখানে দড়ি দিয়ে বাঁধে। ওই আংটাগুলোর পাশে একটা লিকপিকে লোক, একদম লিকপিকে লোক, আর সাইকেলটাও লিকপিকে সাইকেল নিয়ে দুটো লরির মাঝখানে দাঁড়িয়েছে। আমার যিনি গাড়ি চালাচ্ছেন, তিনি জানলার কাঁচটা খুলে তিনি বললেন, পাশে গিয়ে দাঁড়ান, যে কোনো লরি ডাইনে বাঁয়ে করলে আপনি পেস্ট হয়ে যাবেন, একদম স্যান্ডউইচ হয়ে যাবেন। কি উত্তর দিল জানেন? একটা পা বাঁদিকে এরকম করে সাইকেল থেকে নামিয়ে দিয়ে বেঁকে গিয়ে বলল, তোর বাপের রাস্তা সরে বাচ্চা। আমি বললাম যে কি সুন্দর ভাষা দেখুন। এই লোকটা কারো বাবা, এই লোকটা কারো স্বামী, এই লোকটা কারো ছেলে, এই লোকটা কোনো অঞ্চলের প্রতিবেশী। ভাষা কি বেরোচ্ছে মুখ দিয়ে? কেন শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা? উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে, ভাব ভাষাকে আনয়ন করে। বইটার নাম হচ্ছে শিক্ষা বিধায়না। উনি বলছেন ভাব ভাষাকে নিয়ে আসে। আর যে বইটা এই মাত্র পাঠ করলো সেবন্ত, তার মধ্যে একটা লাইন আছে, সব সময় ভাবমুখী থাকতে চেষ্টা করো। তারপরে আছে গুরুমুখী হতে চেষ্টা করো। এই গুরুমুখীনতা এবং ভাবমুখীনতা আমাকে কি করায়, কেমন করায়? এই গুরুমুখীনতা এবং ভাবমুখীনতা আমাকে কেমন করায়, কেমন ভাবে চলায়, কি শেখায় আমাকে প্রত্যেক দিন, কি আদেশ করে আমাকে প্রত্যেক দিন। চলুন, ওর মাহাত্ম্যমণ্ডিত, তার লীলায়িত, তার মাধুর্যমণ্ডিত জীবনকে যদি আমরা সন্দর্শন না করি। আমার সুযোগ হয়েছিল একদম শৈশবকাল থেকে এই শ্রীবিগ্রহের সামীপ্যে এবং সান্নিধ্যে বড় হয়ে বেড়ে ওঠা। আমার এই হাত দিয়ে বহুবার তাকে আমি স্পর্শ করেছি, তিনিও আমাকে বহুবার স্পর্শ করেছেন। আমার এই সুযোগ সুকৃতি ঘটেছিল বলেই সন্দর্শনের সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। তার স্ত্রী ছোট মা বলি, পূজনীয়া ছোট মা, তিনি যে বসতেন খাটের মধ্যে, চারদিকে 4টে ছত্রী, একটা ছত্রী ধরে ছোট এরকম করে দাঁড়িয়ে ঠাকুরের কথা শুনছেন। ঠাকুর মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন। ভক্তজন কথা বলতে বলতে হঠাৎ ঠাকুর ডান দিকে একটু হেলে গিয়ে ছোট মাকে জিজ্ঞেস করছেন, আমি তো যা করবে কইছিলাম তা করেছিস? খুব ফিস করে বললেন। ছোট জিভ বার করে ফেললেন। আমাদের বাড়িতে এটা প্রায় দেখি, যদি আমি আমার বউকে বলি তুমি এটা করেছো, এই মা ভুলে গেছি, করছি এখন। এ প্রায় আমাদের ছেলে মেয়ে বউ সংসার নিয়ে আমাদের প্রায় এটা ঘটে। ছোট মার ক্ষেত্রে তাই দেখেছি, এই চা পড়ে গেছি, এখনই করছি। চলে গেলেন কাজটা করতে। ঠাকুর ভক্তজন সামনে ঘুরে জিজ্ঞেস করছেন, এই মানুষ ভুলে যায় কেন কত? অনেক ভক্তজন অনেক রকমের উত্তর দিয়েছিলেন, ঠাকুর খুশি হননি। শেষকালে সবাই ঠাকুরকে বললেন, আপনি বলুন। ঠাকুর বলছেন, অশ্রদ্ধার থেকে। মানুষ ভুলে যায় কি করে? বললেন, অশ্রদ্ধার থেকে।
ছোটবা ঠাকুরকে অশ্রদ্ধা করেন তা নয়, কিন্তু আমরা অনেক শব্দ ব্যবহার করি ক্যাজুয়ালি, অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি, সেই শব্দগুলোর মানে আমরা ভালো করে জানি না। অনেক শব্দ ক্যাজুয়ালি ব্যবহার করি, সেই শব্দগুলোর ভেতরের যে মার্মিক ব্যঞ্জনা তাকে আমরা ভালো করে বুঝতে পারি না। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ওইখানে বসেছিলেন, শ্রী শ্রী ঠাকুর, রে দেবী একটা শ্রদ্ধা কন থেকে আইছে, বাংলা ডিকশনারি এবং উইলিয়াম মনিয়ারের ডিকশনারি থেকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় খুলে বার করে বলছেন, সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। তালিবা সয়ডাফলা খণ্ডত্ব সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা, আর যুক্ত ধা মানে হচ্ছে ধারণ করা। তাহলে আমি যাকে আশ্রয় করে যে সেবা প্রদান করছি তার ফলটা আমি ধারণ করছি। আমি যখন যে কথা যে মুহূর্তে করতে বলেছিলাম সেই কথা সেই মুহূর্তে যদি না করে তার ফলকে ধারণ করা না যায়, তাহলে হ্যাঁ ভুলে গেছি, এই কথাই মুখ থেকে বেরোবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা সায়েন্টিফিক, এটা একদম অবৈজ্ঞানিক নয়। ঠিক এইভাবেই তিনি বারবার বলছেন, আমি বিশেষ জোরের সঙ্গে তোমাদের যে কথা পালন করতে বলেছি, বিশেষ শৈথিল্যের সঙ্গে তোমরা তা অবজ্ঞা করেছ। আজকে সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আজকে সেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থেকে ঠাকুর আমাদেরকে কি শেখাচ্ছেন? গুরু ভক্তি অনেক পরে, গুরু ভক্তি অনেক পরে। তিনি বলছেন যে আগে দেখ তোকে ভক্তি করে কিনা, আগে দেখ তোকে মান্যগণ্য করে কিনা, তুই মা, তুই বাবা, তুই পরিবারের ওদের জন্মদাতা জন্মদাত্রী, তোদের মানে কিনা আগে ভালো করে দেখ। এটা কি সুন্দর তার নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধান। তিনি একদিন বসে আছেন, ঠাকুর আমতলায় বসে কথা বলছেন দেওঘরে, আর সরোজিনী জোয়ারদার সাথে কি ঝগড়া হয়েছে জানি না। কালীষষ্ঠী মা এবং তার মেজ ছেলে সুরেশ দা দুজনে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসছে। আর ঠাকুরের কাছে এসে ঢিপ করে যখন প্রণাম করেছে, ঠাকুর তখন তার ছেলে কাজলদার মুখে একটা গান শুনছিলেন, পরাণ সখা বন্ধু হে আমার, গানটা ঝড়ের রাতে আজি তোমার অভিসার, এই গানটা শুনছিলেন। আর যেই ওরা তার মাঝখানে সে ইন্টারাপ্ট করে প্রণাম করলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলতে একটা জরুরি কথা আছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, শালা তোর হাঁটা দেখি বুঝবে পারিছি তুই কোনো আকাম বাধায় আইছিস, কি কথা। এবার দুজনের বিরুদ্ধে বলছে, মা ছেলের বিরুদ্ধে, ছেলে মার বিরুদ্ধে, মা ছেলের বিরুদ্ধে, ছেলে মার বিরুদ্ধে বলছে। আমরা কি করি? কথার মাঝখানে ইন্টারফেয়ার করি, আমরা কি করি? কথা ইন্টারাপ্ট করি, আমরা কি করি? মাঝখানে গিয়ে ওই বিষয় থেকেই আরো ইলাস্ট্রেট করার চেষ্টা করি। ইনি কি করলেন? ঠাকুরের অদ্ভুত 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 বাণী, হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, কেমন করে বলতে হবে, কি বলতে হবে। হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক উনি আমাদের শেখাচ্ছেন। উনি আমাদের শেখাচ্ছেন কথা বলা কেমন করে করতে হয়। আপনি এই চলাশ্রী বইটা আমাদের সুবল পাঠ করালো, একে দিয়ে তাকিয়ে দেখবেন ওর মধ্যে একটা বাণী আছে কথোপকথনে। কি করে কথা বলতে হয়, কথা বলা একটা আর্ট, একটা বাচিক শিল্প। কথা বললেই কথা বলা হয় না। পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে কে বলুন তো? পাগল। 24 ঘন্টা কথা বলে যাচ্ছে। আমরা কি বলি ও কথা বলছে? কেউ বলি আমরা বলি ও প্রলাপ বকছে। কথা বলি না আমরা। কথা বলা একটা শিল্প। কথা কেমন করে বলতে হয়, একটু সামান্য একটু সময় আমাকে দিন। একটু সামান্য সময়ের জন্য আমরা দাপর শ্রেষ্ঠ, যাদব শ্রেষ্ঠ, বিষ্ণু শ্রেষ্ঠ, পুরুষোত্তম জনার্দনের শ্রী পদপ্রান্তে গিয়ে একটু সামান্য সময়ের জন্য পৌঁছবো। 18 দিনের মহারণ, 18 দিনের মহারণে হঠাৎ যাকে আমরা এখনো কথায় কথায় বলি, বেটা সত্যবাদী যুধিষ্ঠির, এখনো বিদ্রুপ করার কথাটা আমরা বলি, সিরিয়াসলি বলি বা কমেডিকলি বলি, আমরা এখনো এই ধরনের কথা বলি। সুতরাং এই যুধিষ্ঠির উচ্চারণ করলেন অশ্বত্থামা হত ইতি গজ, সেটা খুব অদ্ভুতভাবে। অশ্বত্থামার বাবা মহাগুরু দ্রোণাচার্য তিনি কিন্তু যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি, উনি কাকে জিজ্ঞেস করলেন? দাপর শ্রেষ্ঠ। উনি কাকে জিজ্ঞেস করলেন? যাদব শ্রেষ্ঠ। উনি কাকে জিজ্ঞেস করলেন? লীলা পুরুষোত্তম বাসুদেব শ্রীকৃষ্ণকে। কি জিজ্ঞেস করলেন? বাসুদেব, আমার পুত্র অশ্বত্থামাকে মারা গেছে,
কথা কি করে বলতে হয় দেখুন। রথ থেকে নেমে এসে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে বাসুদেব শ্রীকৃষ্ণ বলছেন, গুরু দ্রোণাচার্য, যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, অশ্বত্থামা কি মারা যাবেন না? এই যে গুরু দ্রোণাচার্য, ইনি কি কোনদিন মারা যাবেন না? কোনদিন মারা যাবেন না? এইরকম কথা যে হতে পারে দ্রোণাচার্য এক্সপেক্ট করতে পারেননি, হাঁ করে তাকিয়ে আছে। এইবার বাসুদেব শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, গুরু দ্রোণাচার্য, আপনি আপনার ছেলেকে কি দিয়েছেন? কেন এই মহুয়া প্রামাণিক, এই প্রামাণিক পরিবার, উত্তম চক্রবর্তী শ্রদ্ধ ব্যক্তিত্ব সভাপতি ঋত্বিকের কথায় ওই উৎসবকে ঘর থেকে বাইরে নিয়ে এসে সর্বজন সম্মেলনে সামীপ্যে সান্নিধ্যে আজকে এই উৎসবকে উদযাপন করছেন? কেন? এর প্রাসঙ্গিকতা কোথায়? প্রয়োজনীয়তা কোথায়? বাসুদেব শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, আপনি বিং এ ফাদার, আপনি একজন পিতা হিসেবে আপনার পুত্র অশ্বত্থামাকে আপনি কি দিয়েছেন দ্রোণাচার্য? দ্রোণাচার্য ফর্দ তৈরি করে বলছেন, খেতে পেত না, খেতে দিয়েছি, রাজা করেছি, সম্মান দিয়েছি, ঐশ্বর্য, বৈভব, সম্পত্তি, খ্যাতি, প্রতিষ্ঠা, ওয়ান আফটার অ্যানাদার ফর্দ বলে যাচ্ছে। বাসুদেব চুপ করে শুনলেন, তারপরে বললেন, সংস্কার? কি সংস্কার দিলেন? হস্তিনাপুরের ভরা রাজ্য সভার মধ্যে একটা গৃহনারী কুলবধূকে বেশ্যা বলে আপনার ছেলে বলল, আপনি বাবা হিসেবে কানে শুনলেন, চোখে দেখলেন, কণ্ঠ দিয়ে প্রতিবাদ করতে পারলেন না, হাত দিয়ে আটকে টানতে পারলেন না। এই সংস্কার দিয়েছেন আপনি আপনার ছেলেকে দুর্যোধনের মতন যে অধার্মিকের সান্নিধ্যের সক্ষতায় রাখলেন, আপনার ক্ষমতা হলো না তাকে শাসন করার, তাকে টান দিয়ে বার করে নিয়ে আসার। এই সংস্কার দিয়েছেন। বাসুদেব একটা একটা করে সংস্কারের বর্ণনা করে যাচ্ছে। ঠিক সাইমultaneously যখন কালীষষ্ঠী মা এবং তার ছেলে পরস্পর ঝগড়া করছে, পরস্পর মা এবং ছেলে বিরোধিতা করছে, ইনি কি ব্যবহার করলেন? হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক অ্যান্ড হাউ টু স্পিক। ইনি হট করে উচ্চারণ করলেন, দুজনের কথা বলছেন, ঝগড়া করছেন, চুপ করে থেকে উচ্চারণ করলেন, মহামায়া প্রভাবেনা। এটা একটা অপ্রাসঙ্গিক, আনকল ফর। উনি উচ্চারণ করছেন মহামায়া প্রভাবেনা দুবার, তারপরে আবার উচ্চারণ করছেন মহামায়া প্রভাবেনা। সুরেশ দা, কালীষষ্ঠী মার মেজ ছেলে, মাথাটা একটু খারাপ, সন্তোষ দার ভাই, মাথাটা একটু খারাপ, আমাদের সঙ্গে ওদের সুতোর ব্যবসা ছিল একসময়, মাথাটা একটু খারাপ। উনি ফট করে ঠাকুরের থেকে তাকিয়ে বললেন, মায়া কি যায় নাকি? আপনি মহামায়ার কথা বলছেন? এই তো মায়া নিয়ে তো কথা হচ্ছে মার সাথে আমার, মায়া কি যায় নাকি? মহামায়ার কথা বলছেন। ঠাকুর আবার বললেন মহামায়া প্রভাবে না। আরে দূর থামুন তো আপনি, মহামায়া, মায়া যাচ্ছে না তোর মহামায়া। ঠাকুর এবার একদম প্লেনে নিচু স্তরে নেমে এসে ঝুঁকে গিয়ে বললেন, তুই যে এত চিৎকুর পাচ্ছিস, মায়া কাক কয় তা তুই জানিস? দুদিকে মাথা নেড়ে বললেন, না জানি না। লিমিটেশন, সীমাবদ্ধতা, যা আমাকে সীমিত করে রাখে, যা আমাকে সীমায়িত করে রাখে, যা আমাকে আবদ্ধ করে রাখে, কাক কয় মায়া। মা কাক কয় জানিস? জানি না। এই যে তোর মা এখানে বসে রয়েছে, মা মানে যিনি পরিমাপন করেন। তোকে যে তোর বাপের থেকে তোকে যে পরিমাপন করে নিয়ে আইছে তোর মা, তোর বাপের যে ভাব, যে বৈশিষ্ট্য সেই সময় মা ধারণ করবে পারিছিল, তাই তোকে পরিমাপন করে তুই হয়েছিস। এখন তুই যদি তোর মার সাথে ঝগড়া করিস, কার সাথে ঝগড়া করা হবে রে কত? তোর বাপই তো তুই, তোর বাপের সংস্কার তুই, তোর বাপের ভাব তুই, তোর মা যা ধারণ করেছে। এখন যদি ঝগড়া করিস, কার সাথে ঝগড়া করা হবে রে? উনি বলেন বাপের সাথে। তার সাথে যদি তোর বাপের সাথে ঝগড়া করতে চাস তা কর। আস্তে 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 ঝগড়াটা এক ফুটে থেমে গেল। একটা শব্দ, একটা ব্যবহার। একটি অসাধারণ কথা ওস্তাদ বিসমিল্লাহ খান বলেছিলেন। গীতা ধর্মের কথা বলে, বাইবেল ধর্মের কথা বলে, কোরআন ধর্মের কথা বলে, ত্রিপিটক, গেন্দাবেস্তা, গুরু গ্রন্থ সাহিব সব ধর্মের কথা বলে, কিন্তু প্রত্যেকটা বইয়ের নাম আলাদা, প্রত্যেকটা বইয়ের নাম আলাদা, প্রত্যেকটা বিষয় এক হলেও উপস্থাপনা, রীতি এবং ভঙ্গি আলাদা। কিছুক্ষণ থামলেন বিসমিল্লাহ খান, তারপর তিনি বলেছিলেন, যদি সুরের বিষয় চর্চা করা হয়, কোমল, গান্ধার ইত্যাদি, আমি সবটা বলতে পারবো না, মনেরই সবটা আমার, তাহলে 7টা সুরের বেশি পৃথিবীতে কেউ নেই যে বলবে 8খানা সুর আছে।
এই 7টা সুরের বাইরে, রাগরাগিনীর বাইরে কেউ বলবে না 8খানা আছে, 7খানার পরিবর্তে ওই একটা জায়গায় আমরা প্রত্যেকে এক। সঙ্গীতে এবং সাধনায় আমরা প্রত্যেকে এক। যে ভাষা, বর্ণ, কাস্ট, ক্রিড, কমিউনিটি হয়ে থাকি না কেন, আমরা প্রত্যেকে এক। বুঝতে পারলাম, অনুভব করতে পারলাম না, জানতে পারলাম কিন্তু প্রবর্তন করতে পারলাম না। উপলব্ধি এবং অনুভূতি গ্রাহ্যতায় ধরা পড়ল না সব বিষয়টা। তা না হলে পরে এরকম চিত্র হতে পারে না। একজন অত্যন্ত সাধক, অত্যন্ত সঙ্গীত প্রেমী ব্যক্তিত্ব ওস্তাদ বিসমিল্লাহ খানের মুখ থেকে যে কথা উচ্চারিত হয়েছিল, পরবর্তী প্রজন্ম তাকে ধারণ বা বহন বা প্রবর্তন করতে সক্ষম হয়নি। ঠিক এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, ঠিক এইরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে আজকে সন্দীপনী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধারক এবং বাহক যে সংস্থা, সমস্ত দিন ব্যাপী আপনাদের কাছ থেকে সাহায্য, সহযোগিতা, দক্ষিণা, ভিক্ষা গ্রহণ করে যে মহোৎসব উদযাপন করলেন, খুব সহজ কথায়, স্পষ্ট ভাষায় সৎসঙ্গের বার্তা কি, এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে সন্দীপনী এবং সৎসঙ্গ সমস্ত বিশ্বজনীন মানুষের কাছে কি বার্তা দিতে চায়, কি বক্তব্য সৎসঙ্গ উপস্থাপিত করতে চায়, সৎসঙ্গের বার্তা কি, খুব সহজ জিজ্ঞাসা, খুব সহজ প্রশ্ন, খুব সহজ আন্তরিকতার সাথে মানুষের নিবেদন। এই প্রেক্ষিতে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা সূত্রে মণি গণাইবর মতো মালা গেঁথে নেবেন। আমি শব্দ উচ্চারণ করতে করতে, আমি শব্দের তালে তালে আপনাদের সাথে সম্মিলিত হব। আপনারা মালা গেঁথে নেবেন। যে কয়েকজন মানুষ এখানে বসে আছেন অথবা দূরে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রত্যেকের হাতে একটা সাদা কাগজ এবং একটা পেন্সিল বা ডট পেন দিয়ে যদি আমি এখান থেকে আপনাদেরকে বলি একটা নিখুঁত গোল বৃত্ত তৈরি করে দিন। আপনাদের সবারই ক্ষমতা আছে, শক্তি আছে, বিদ্যা আছে, সামর্থ্য আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে। আর প্রত্যেকের হাতে একটা সাদা পেপার এবং একটা পেন্সিল বা ডট পেন দিয়ে যদি বলি মেঝেতে রেখে, টেবিলে রেখে, চেয়ারে রেখে একটা গোল নিখুঁত বৃত্ত তৈরি করে দিন, আমি ফার্মলি জানি, কনভিক্টলি আমি জানি আপনারা সবাই বলবেন একটা গোল বৃত্ত করতে পারবো বটে, কিন্তু নিখুঁত বৃত্ত হবে কিনা বলতে পারবো না। এ কথা ভুল বলছি না তো? ঠিক বলছি তো? নিখুঁত বৃত্ত আমরা করতে পারবো না, এটা আমরা সবাই জানি, কনসিয়াসলি জানি, বুঝি, সবাই স্বীকার করবো হ্যাঁ নিখুঁত বৃত্ত করতে পারবো না। কিন্তু এই আমরাই একটা নিখুঁত বৃত্ত করতে পারবো। যে কোনো জায়গায় একটা কম্পাসের হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ কম্পাস, একটা কম্পাসকে মাঝখানে দিয়ে এরকম করে ঘুরিয়ে দিলে পরে একটা নিখুঁত গোল বৃত্ত সম্ভবপর হয়। আজকে সন্দীপনী যে মহোৎসব করছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাস্টোরিয়ান হিসেবে একটি বার্তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনে সমস্ত বৈভব ঐশ্বর্য থাকা সত্ত্বেও একটা কম্পাসের অভাবে আমরা নিখুঁত গোল বৃত্ত পরিপূর্ণ করে তুলতে পারছি না। যে কম্পাসটিকে কেউ আল্লাহ বলেন, রব বলেন, রহিম বলেন, ওয়াদুদ বলেন, এবং কেউ বা গড বলেন, ক্রাইস্ট বলেন, কেউ বা অনুকূল চন্দ্র বা শ্রী রামকৃষ্ণ শ্রীমান মহাপ্রভু বলেন, যে কোনো নামই চিহ্নিত করি না কেন, সেই কম্পাসটি যদি আমি একবার মাঝখানে রেখে গোল করে ঘুরিয়ে দিই, তাহলে আমার ভ্রূণ থেকে মহাবিশ্ব, আমার আগমন থেকে নির্গমন পর্যন্ত একটা পরিপূর্ণ বৃত্ত করতে পারবো। এই বিষয়টিকে মাথায় রেখে খুব অল্প একটু সময়ের জন্য আমরা ফিরে যাব সোদপুরের এই বৃন্দাবন, যে আঙ্গিনায় আমরা একত্রিত হয়ে সমূহ একসাথে অস্থি বৃদ্ধির গমনে উৎসাহী হয়ে উঠেছি। খুব সামান্য সময়ের জন্য ফিরে যাব লীলা পুরুষোত্তম, যিনি 18 দিন ধরে কুরুক্ষেত্র মহারণ উদযাপন করেছিলেন, সেই সামান্য খণ্ড মুহূর্তে ফিরে যাব। সেখানে যাকে আমরা আজীবন সত্যবাদী বলে জানি, এখনো আমরা কথা প্রসঙ্গে বলি সত্যবাদী যুধিষ্ঠির, এখনো বলি আমরা ঠাট্টায় অথবা আলোচনায়, কথায় অথবা উপমায়, এখনো
আমরা কথা উচ্চারণ করি, সেই যুধিষ্ঠিরের কথায় ফিরবো। তিনি উচ্চারণ করলেন অশ্বত্থামা হত, তারপরে অস্ফুট স্বরে বললেন ইতি গজ, সেটা শোনা যায়নি। সেই কথা তার যে গুরুদেব দ্রোণাচার্য তিনি শুনেছিলেন। দ্রোণাচার্য শুনে অস্ত্র ত্যাগ করেননি, তিনি কিন্তু যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেননি। তিনি নিজেও জানেন যে সত্যবাদী, কখনো মিথ্যে কথা বলেননি। উনি উচ্চারণ করলেন, উনি কিন্তু একবারও যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেননি। কাকে জিজ্ঞাসা করলেন? বাসুদেব শ্রীকৃষ্ণকে। সরাসরি বাসুদেব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বাসুদেব যুধিষ্ঠির যেই মাত্র উচ্চারণ করল অশ্বত্থামা হত, তুমি আমাকে একবার বলো যে অশ্বত্থামা কি মারা গেছে? তুমি বলো একবার আমাকে, কি করে কথা বলতে হয়, কেমন করে কথা বলতে হয়। আমরা যার শ্রী চরণপ্রান্তে সমবেত হয়ে সমস্ত দিন ব্যাপী উৎসব করছি, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য, আমি শৈশব কাল থেকে তার শ্রী চরণপ্রান্তে বড় হয়ে উঠেছি। তিনি প্রসঙ্গক্রমে ভক্তবৃন্দের জিজ্ঞাসার উত্তরে একদিন বলছেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। তিনি একদিন বলছেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। যে বাণী গ্রন্থ পাঠ করা হলো চলার সাথী, ওর মধ্যে একটা ছোট্ট বাণী আছে কথোপকথনে, কেমন করে কথা বলতে হয়। এই কথা আমাদের দূরত্ব সৃষ্টি করে, নৈকট্য সৃষ্টি করে। কথা কেমন করে বলতে হয়, যাকে বলা হয় বাচিক শিল্প। সব কথাই কিন্তু কথা হয়ে ওঠে না। যদি বলেন তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে যিনি, তার নাম পাগল। আমরা বলি প্রলাপ বকছে, আমরা কেউ বলি না উনি 24 ঘন্টা কথা বলছেন। আমরা বলি পাগল, মাথা খারাপ, ও প্রলাপ বকছে। কথা বলি না। কথা একটা শিল্প, কথা একটা নৈপুণ্য আছে। ঠাকুর অনুকূল চন্দ্র উচ্চারণ করলেন হোয়াট টু স্পিক, when to speak and how to speak। ঠিক সেদিন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণ মহাগুরু দ্রোণাচার্যকে বলছেন যদি অশ্বত্থামা মারা নাও গিয়ে থাকেন, গুরু দ্রোণাচার্যকে বিশ্বাস করেন যে অশ্বত্থামা কোনোদিন মারা যাবে না। এই যে গুরু দ্রোণ, আপনি কি বিশ্বাস করেন যে আপনি কোনোদিন মারা যাবেন না? সবচেয়ে বড় প্রশ্ন মারা গেলাম কি বেঁচে থাকলাম সেটা নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো পিতা হিসেবে আপনি আপনার পুত্রকে কি সংস্কার দিয়ে গেলেন। দ্রোণাচার্য সেদিন একের পর এক ফর্দ দিয়েছিলেন, খেতে পেত না। রাজা করেছি, বৈভব দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, সাম্রাজ্য দিয়েছে অনেক। বাসুদেব শ্রীকৃষ্ণ শোনবার পরও বললেন আরো দিয়েছেন। কৌরবের ধৃতরাষ্ট্রের রাজ্যসভায় একটি গৃহবধূ কুল নারীকে বিবস্ত্র করা, তাও সে নির্বিবাদে সহ্য করেছে, তাকে বেশ্যা বলে গালাগাল দিয়েছে। আর আপনি পুত্র স্নেহে অন্ধ হয়ে চুপ করেছিলেন। পিতা হিসেবে আপনি এটাও দিয়েছেন। যেদিন আপনি রাজসভা ত্যাগ করতে যাচ্ছেন, আপনার পুত্র সেখানে থেকে যাওয়ার জন্য অন্ধ পুত্র স্নেহে আপনি অধর্মকে স্বীকার করে সঞ্চারিত করেছেন পুত্রের মধ্যে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা এইখানেই। আজকে গাছের আগায় জল দিয়ে ধর্ম কি, সৌহার্দ্য কি, সখ্যতা কি, গাছের আগায় জল দিলে সেটা মিটবে না। যে কথা পাবনা হিমায়তপুরে দীর্ঘদিন তার আবির্ভাব ভূমিতে তিনি 58টি বছর উচ্চারণ করতে করতে এসছেন, সেই প্রথম সিঁড়িটি তিনি বলেছেন আমার আগমনের মাটি প্রস্তুত করা যায় কি করে, আমার অবতরণের ভূমি কি করে প্রস্তুত করা যায়। আমি দীর্ঘ চর্চা করব না, সারাদিন আপনারা বসে শুনছেন। আমি সংক্ষেপে একটি নাম উচ্চারণ করব, তার নাম নারীর পথে বইটা। সেই নারীর পথে বইটার মধ্যে দেখবেন বিশ্বের ডক্টর হ্যাভলক এলিস, রাসেল, উইলিয়াম, লিওনার্দো, একটার পর একটা বিশ্বের বরেণ্য জন মেন্টাল জীববিজ্ঞানের প্রথম জনক, প্রথম থেকে এ পর্যন্ত তারা যে কথা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেইখান থেকে শুরু করেছেন। নারী কি, পুরুষ কি, বিবাহ কি, বিবাহের তাৎপর্য কি, সন্তান কি, সন্তানের আগমনের প্রয়োজন কি, একটি সন্তানের অবতরণের সঙ্গে জীবন, জগৎ, আবহাওয়া, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য এবং সুরক্ষার সম্পর্ক কি, বইগুলোর নাম
বিধান বিনায়ক, বইগুলোর নাম উচ্চারণ করছি সমাজ সন্দীপনা, বইগুলোর নাম উচ্চারণ করছি শাশ্বতী, সম্বিতি এবং আচারচর্যা। এর সঙ্গে একটা জীবনের সঙ্গে আমি যা যা উচ্চারণ করলাম তার রিলেশনশিপ কি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একের পর এক বর্ণনা করে গেছেন। আজকে চারপাশে যেসব ঘটনা ঘটছে এগুলো যখন দেখি, কি আমার দেশে কি বিদেশে কি আমার অঞ্চলে কি অন্য কোনো ক্ষেত্রে, তখন বারবার মনে হয় আজকে সন্দীপনী যে মহাযজ্ঞ উদযাপন করছে এর একটা প্রাসঙ্গিক তাৎপর্য আছে। শুধু হারমোনিয়াম, খোল, করতাল, গান আর বক্তৃতা দিলেই হবে না। শুধু এই দুটো কথা বলে চলে গেলাম, তারপরে ঘুমালাম, তারপর দিন আবার নিত্য নৈমিত্তিক জীবনে ফিরে গেলাম, এভাবে হবে না। ইটস এ ডেইলি প্রোগ্রাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1924 সালের 24শে মে উচ্চারণ করছেন, বুঝলেন দাসদা? ইটস এ প্রোগ্রাম, ডেইলি knocking, daily routine program, daily knocking, daily hammering। প্রত্যেক দিন একে আমার চেতনায় আঘাত করে করে জাগ্রত রাখতে হবে। কিভাবে করবো, কেমন করে করবো, কি পদ্ধতিতে করবো, আমার কাছে তো কম্পাস নেই। তো প্রথম কথাই হচ্ছে আমার জীবনে আমার যদি এরকম একটি কম্পাস থেকে থাকে, যে কম্পাস থেকে অবলম্বন এবং আশ্রয় করে আমি চারপাক ঘুরে যাব, তাহলে পরে আমার ব্যক্তি জীবন পরিবর্তন হতে বাধ্য। রাস্তা দিয়ে যদি হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, শুয়োর যায়, আমরা যে কোনো শিশু থেকে বুড়ো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবো এটা হাঁস, এটা মুরগি, এটা ভেড়া, এটা ছাগল, এটা শুয়োর, এটা কুকুর। ঠিক অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত মানুষ যাই, অ্যাভারেজের মধ্যে যদি আমরা কেউ দীক্ষিত সন্তান থাকি, এট এ গ্যালেন্স, এট এ মোমেন্ট আমাকে আইডেন্টিফাই করতে পারবে, ইয়েস হি ইজ দ্য সৎসঙ্গী, হি ইজ দ্য সান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। একে আইডেন্টিফাই করার মতন ব্যবহার, চরিত্র, আচরণ, ভাষা, পোশাক, পরন, পরিচ্ছদ সমস্ত কিছু যদি আমার প্রত্যেক দিনের রুটিন প্রোগ্রামের মধ্যে না থাকে, তাহলে এই সবগুলো অর্থহীন হয়ে যাবে, লঙ্গরখানা, ধর্মশালার মতন হয়ে যাবে। আজকে সন্দীপনীর তাৎপর্যই হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি বিনির্মাণ কেমন করে সম্ভবপর। উইথ দ্য ডিসাইপলস অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে বক্তৃতার যুগ প্রায় অলমোস্ট আমার বিবেচনায় শেষ। এখন যে সময়ের মুখোমুখি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চরিত্র দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবহার দিয়ে উত্তর দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আচরণ দিয়ে জবাব দিতে হবে, আমার জীবন যাপনের মধ্য দিয়ে আমার পরিবেশের মধ্যে জানান দিতে হবে। আমি আপনার বাড়িতে গেছি, আপনি ফ্রিজ খুললে ডিপ ফ্রিজ থেকে একটা বরফের টুকরো আমার হাতের উপরে দিলে আমি কি বলবো এটা গরম? বলবো? কেউ বলবো? আমরা বলবো বাবা কি ঠান্ডা, এটা বরফ। আমার হাতে যদি একটু কর্পূরে আগুন লাগিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে ফেলে দেবো, কি গরম? আমরা ত্বক দিয়ে অনুভব করতে পারি, আমার চোখ দিয়ে, অনুভূতি দিয়ে, উপলব্ধি দিয়ে অনুভব করতে পারি এটা বরফ এবং এটা আগুন। সেম অ্যানালজিতে অ্যাভারেজের মধ্যে আমাকেও মানুষ অনুভব করতে পারবে। আমাদের সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সন্তান সাইমেন্টেনিয়াসলি আমাকেও মানুষ যদি অনুভব করতে না পারে, তাহলে বুঝতে হবে দীক্ষা আমাকে এখনো দক্ষ করে তোলেনি। ঠাকুর আক্ষেপ করে বলছেন নগর আছে, নাগরিক নেই, জীবন আছে, তার জেল্লা নেই, দীক্ষা আছে, তার দক্ষতা নেই। সন্দীপনী বারবার প্রত্যেক বছরে যে বার্ষিক উৎসব উদযাপন করে এবং সারা বছর ধরে যে প্রস্তুতি গ্রহণ করে, তার তাৎপর্য হচ্ছে এই প্রশিক্ষণ, এই অনুশীলন, এই অনুচর্যা আমার জীবনে আমি যেন আশ্রয় করে অ্যাজ লাইক এস কম্পাস, তাহলে ঘুরতে পারবো, তাহলে বুঝতে পারবো। আমাদের দীক্ষিত, আমাদের ঠাকুরের দীক্ষিত একজন মা, তিনি সৎসঙ্গে এসছেন এরকমই উৎসবে, এরকমই দাঁড়িয়ে কথা বলছি, দেখা হয়েছে, হঠাৎ তাকে দেখে আমি বললাম আরে আপনার ছেলের বিয়ে হলো না 7-8 দিন আগে? উনি বলেন হ্যাঁ। বৌমা কেমন হয়েছে? কোনো উত্তর না দিয়ে আমি বললাম বৌমা কেমন হয়েছে, বুকটা খালি ঠোঁটটা এরকম করে ঘুরিয়ে দিল। ঠিক 15-20 দিন বাদে একই জায়গায় বৌমার সঙ্গে সৎসঙ্গে দেখা, শাশুড়ি আসেনি, আর নতুন বাড়িতে এসছে বাবার বাড়ি থেকে, শ্বশুরবাড়ি কেমন লাগছে?
একটা কথা আছে না হিন্দিতে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে আসার কথা আমাকে সুবল অনেকবার বলেছে, আমি অনুরোধ করেছিলাম। আমাদের প্রণম্য ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি তখন যান, উনি আমাকে একদিন ডেকেছিলেন ওনার কর্মস্থলে, বিশেষ কাজে আমি গিয়েছিলাম। আমি এবং শীর্ষেন্দুদা গল্প করছি, আমি নাম বলবো না, তার বাংলা সিনেমার খুব নাম করা অভিনেত্রী, অত্যন্ত নামী অভিনেত্রী, তিনি একটি বিয়ের কার্ড শীর্ষেন্দুদাকে দিয়েছিলেন এবং শীর্ষেন্দুদা নকশি নাকে দিচ্ছেন। সেই সময় তিনি বলেন, দাদা আপনাকে এতবার করে বললাম আমার বিয়েতে যাওয়ার জন্য, আপনি গেলেন না। শীর্ষেন্দুদা নকশিটা দিয়ে বলে পরেরটাই যাব। আমি বললাম পরেরটাই যাবেন মানে? যখন উনি চলে গেলেন বলে এটা 3 নম্বর, নিশ্চয়ই পরে আরেকটা হবে তখন যাবো। তাহলে পরেরটাই যাবো। যদি বিয়ে এরকম হতে থাকে, ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য, তার লীলা মাধুর্য। আমাদের দেওঘরে ছিল ফুলমালা বলে একটি সাঁওতালি মেয়ে, ঠাকুর বসে আছেন গাছ নিচে, গাছের তলে একটা চৌকির ওপরে, ফুলমালা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কি সুন্দর তার চেহারা, কুকুরও তার দিকে তাকায়, মানুষ তো বাদ দিন। সেই ফুলমালা হেঁটে যাচ্ছে, ঠাকুর কেন ফুলমালা তুই শালা হেঁটে হেঁটে যাচ্ছিস, আমি এখানে বসে রয়েছি, একবার আমার সাথে এখানে আসলি না? শালা টানানে বিভোর। ফুলমালা এসে মোরামের ওপরে ঢিপ করে বসলো। ওদিক যাচ্ছিস কেন, তোর বাড়ি না এদিক? ফুলমালা বলছে আমার বাড়ি এখন ওদিকে। ওদিকে বাড়ি? বলছে হ্যাঁ। ঠাকুর ঝুঁকে গিয়ে বলেন, তুই কি শালা আবার বর পাল্টাইছিস? ফুলমালা তখন বলছে হ্যাঁ ঠাকুর। বলছে কেন, আগের বার কি হলো? বলে বহুত মারেছে। এই বর বলে এবার মারে না কিন্তু বকে। ঠাকুর বলছেন যে ওই টাকায় দেখতো আমাদের আশ্রমের অনেক কুকুর ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য কুকুর, একটা সাদা এবং কালো ছোপ ছোপ, কিছু কিছু কুকুর হলুদ এবং সাদা ছোপ ছোপ, কিছু কিছু কুকুর অসংখ্য ছোপ ছোপালা কুকুর। ঠাকুর ফুলমালাকে বলছেন দেখতে পাচ্ছিস কুত্তাগুলো? বলে হ্যাঁ। তো আশ্রমের কুকুর? বলে আমি তো কুকুরের কথা করছি না, কুকুরের গা দেখেছিস কত রকমের ছোপ, এইসব ছোপ কুত্তাগুলোর গায়ে হলো কাকুয়ের পারিস? একটা অশিক্ষিতা একটি সাঁওতাল রমণী ফুলমালা অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে বলছে আমি বলতে পারবো না ঠাকুর। ঠাকুর বলছেন এই মেয়ে কুকুরটার সাথে অসংখ্য পুরুষ কুকুরের সংমিশ্রণ হয়েছে, সবার ছাপ মাথার মধ্যে একটু 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 করে রয়ে গেছে, বাচ্চাগুলোর গায়ে সাদা ছাপ পড়েছে। মাতৃমঙ্গল বলে ঠাকুরের পৌত্র একটি সংকলন করেছেন, তার দিকে পড়ে দেখবেন ভালো করে, ভালো করে সে বইটি পড়ে দেখবেন যে অসংখ্য ছাপ যখন একটি নারীর মস্তিষ্কের মধ্যে থাকে, অসংখ্য ছাপ যখন থাকে, তখন তার প্রত্যেকটি গ্ল্যান্ড এবং থ্যালামাস থেকে প্রপার যা যা সেক্রিশন হওয়ার কথা সেক্রিশন হয় না, কোথাও কোথাও ক্লটিং হয়ে যায়, আর যার ফলে রুগ্ন, অসুস্থ, দুর্বল, ক্ষীণ আয়ু, রোগগ্রস্ত সন্তানের জন্ম দেয়। আমরা যদি আঘাতে জল ঢেলে দিই তারপরে হবে না। পৃথিবীর নাম করা বিখ্যাত গাইনোকোলজিস্ট, পৃথিবীর বিখ্যাত নাম করা গাইনোকোলজিস্ট, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে একটা নারী শরীরের গাইনি প্রবলেম কি আমি টোটাল বর্ণনা করতে পারি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাতৃত্বের স্বাদ বা অনুভূতি কেমন, এটা আমি ইহজীবনে বলতে পারবো না, এটা মাই বলতে পারে। সুতরাং আমরা জানি অনেক কিছু, এই জানা আমার জীবনকে চালাতে পারবে না। আমি বুঝি অনেক কিছু, এই বোঝা আমার জীবনকে চালাতে পারবে না। ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের শিল্পনীতি এখন ক্রমশ অগ্রগমনের পথে, আর আপনি পাবনা টু হিমায়তপুর টু দেওঘর একই কথা বারবার উচ্চারণ করছেন, যজন যাজন নিষ্ঠভৃতি সস্তায়নী সদাচার, এই নীতির কথা বলছেন। ইন্ডাস্ট্রি এখন প্রগ্রেসিভ মুড, ইন্ডাস্ট্রি কথা কিছু বলছেন না কেন আপনি? ঠাকুর অনুকূল চন্দ্র মুহূর্তের মধ্যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বলেন এই দেবী দেখতো ইন্ডাস্ট্রি মুড কি? শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি ডিকশনারি খুলে দেখালেন ইন্ডাস্ট্রি কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড স্ট্রুয়ার। স্ট্রুয়ার মানে কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, টু বিল্ড আপ ফ্রম উইদিন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে আমি তো ঠিকই কথা বলছি, একটা মানুষ যদি ভেতর থেকে বিনির্মিত না হয়ে ওঠে, না করতে পারবে কৃষি, না করতে পারবে শিল্প, না করতে পারবে স্বাস্থ্য এবং শিক্ষা এবং সুরক্ষা। তা সুতরাং প্রথম এই একদম ভ্রূণ থেকে একটা মানুষ তো বিল্ড আপ ফ্রম উইদিন কেমন করে হয়? আমার হাতে একটা দেশলাই যদি দেন, কাঠির ডগাতে ছোট্ট একটু বারুদ, আমি রান্না করেও খাওয়ার ব্যবস্থা করতে পারি, আমি বাড়িতে আগুনও লাগিয়ে দিতে পারি।
অ্যাপ্লিকেশন কি হবে তার যদি প্রপার গাইডেন্স আমার কাছে না থাকে, ঠাকুর অনুকূল চন্দ্র হেভি ইন্ডাস্ট্রি পছন্দ করেননি কখনো। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি করতে, সৎসঙ্গের শিল্প নীতি আছে, সৎসঙ্গের শিল্প নীতি আছে, সৎসঙ্গের কৃষিভিত্তিক শিল্পের কথা আছে। তিনি বলেছিলেন কটেজ ইন্ডাস্ট্রি সেখানে করা উচিত, এখান থেকে বিভিন্ন ধরনের ফল এবং তার থেকে কুটির শিল্প, এবং যেখানে ছোট ছোট কুটির শিল্পের মধ্য দিয়ে এক জায়গায় অ্যাসেম্বল হবে সেখানে হেভি ইন্ডাস্ট্রি। তার ফলে কি হবে? চাকরি কমে যাবে, মানুষ স্বাতন্ত্র স্বাবলম্বী সক্ষম হয়ে ওঠার পথ খুঁজে পাবে। চাকর বৃত্তি দাস বৃত্তি ক্রমশ কমে যাবে, আস্তে আস্তে চাকরির জন্য হাহাকার, বেকারি ক্রমশ কমে যাবে। সৎসঙ্গের অর্থনীতি আছে, এখন মানি স্ট্যান্ডার্ড ইকোনমি। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন ম্যান স্ট্যান্ডার্ড ইকোনমি তৈরি করতে হবে। লম্বা পথ, লম্বা ফর্দমালা, সৎসঙ্গের কৃষি নীতি, সৎসঙ্গের শিল্প নীতি, সৎসঙ্গের স্বাস্থ্য নীতি, শিক্ষা নীতি, ছেলে এবং মেয়েদের একই রকমের সিলেবাস ঠাকুর পছন্দ করেননি।